ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকেই। রেল সড়ক পথে ভোগান্তি ছাড়াই এখনো স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। আজ কমলাপুরে 4টি বিশেষ সহ 45 জোড়া ট্রেন ছেড়ে যাবে। এখন পর্যন্ত প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মেনেই। গেল কয়েকদিন ছাদে যাত্রী না উঠলেও আজ অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন। এবার লম্বা ছুটির কারণে অনেকে ভেঙে ভেঙে বাড়িতে যাচ্ছেন, তাই ঈদ যাত্রায় তেমন ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। আজ অধিকাংশ কলকারখানায় ছুটি হবে, তাই সন্ধ্যার পর যাত্রীদের চাপে যানজটের আশঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। রেলপথে ঈদ যাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। এই মুহূর্তের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, ট্রেন কতগুলো ছেড়ে গেল সকাল থেকে, শিডিউল ঠিক রাখার জন্য রেল কর্তৃপক্ষের পদক্ষেপগুলো জানতে চাই। এখন পর্যন্ত প্রায় 23টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে কমলাপুর থেকে, এবং আজকে আমি কিছুক্ষণ আগে কিন্তু আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন যে এই ঈদে যাতে শিডিউল বিপর্যয়ের ঘটনা না ঘটে সেজন্য কর্তৃপক্ষ সজাগ রয়েছে, এবং এখন পর্যন্ত কোনো ট্রেন দেরিতে ছেড়ে যায়নি বলেও কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। আর এর বাইরে যদি আমি বলি, আজকে যে সকল ট্রেন গিয়েছে আমরা কিন্তু যাত্রীর চাপ দেখতে পেয়েছি, যা আমরা গত কয়েকদিনে কিন্তু তেমন দেখতে পাইনি। তবে আজকে যাত্রীর চাপ ছিল বেশ বেশি বলা যায়, কারণ আমরা যে ট্রেনগুলো ছেড়ে গেছে এর মধ্যে বেশ কয়েকটি ট্রেনে আমরা দেখেছি যে ভেতরে যেমন পরিপূর্ণ ছিল তেমনি কিন্তু ছাদেও বলা যায় যে ছাদও পরিপূর্ণ ছিল, এবং এই ছাদে মানুষ নিয়ে কিন্তু সেই ট্রেনগুলো ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, কারণ কিছুতেই যারা ছাদে উঠেছে তাদেরকে নামানো যাচ্ছিল না। যদিও কর্তৃপক্ষ এবং এখানে পুলিশ এবং অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা বাহিনী আছেন দায়িত্বরত অবস্থায় তারা চেষ্টা করেছিলেন মানুষকে নামানোর, তবে তারা কোনো কথাই শুনতে নারাজ। তারা ছাদে উঠেই কিন্তু নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা এর মধ্যে অনেকের সাথে কিন্তু কথা বলেছিলাম, তারা বলছেন যে ঈদে প্রতি বছর একটি সুযোগ আসে তাদের বাড়ির মানুষের কাছে যাওয়ার আর শেখরের কাছে যাওয়ার, আর সেই সুযোগকে তারা কোনোভাবে হাতছাড়া করতে চান না। এই জন্য একটু যদি রিস্কও থাকে তাও তারা একটু ঝুঁকি নিয়ে হলেও তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। যেভাবেই হোক তারা বাড়িতে যেতে চান, এবং এই সকল মানুষ কিন্তু যারা এই ঢাকা থেকে ছেড়েছেন তারা বেশিরভাগই কর্মজীবী, কেউ শিক্ষার্থী। তারা বলছেন যে সারা বছর ঢাকায় থাকেন যখন, তখন এই যে এক নগরীর ব্যস্ততার মাঝে থেকে দম ফেলার ফুরসত তাদের মেলে না। তবে এই যে একটা ছুটি পাওয়া যায় ঈদে, সেই ছুটিতে প্রিয়জনের কাছে যাওয়া যায়, আনন্দ ভাগাভাগি করা যায়, এই সুযোগটি তারা হাতছাড়া করতে চান না। এই জন্য একটু যদি ঝুঁকিও থাকে, একটু ঝুঁকিও নেওয়ার প্রয়োজন হয় তাও তারা কিন্তু নিয়ে বাড়ির পথে রওনা হন। এবং আমরা সকালে যখন এসেছি তখনও কিন্তু দেখেছিলাম যে মানুষ যারা ছিলেন ট্রেনের অপেক্ষায় তারা কিন্তু তাদের সময় মতো ট্রেনগুলো এসেছে, এবং সেই ট্রেনে কিন্তু তারা উঠে নিজ নিজ গন্তব্যে কিন্তু রওনা হয়ে গিয়েছেন। এবং আজকে একটি জানিয়ে রাখি যে আজকে মোট ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে 60টি, এর মধ্যে আন্তনগর ট্রেন 44টি, যদিও আমাদেরকে সকালে বলা হয়েছিল 45টি ট্রেন যাবে। তবে কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার আমাদেরকে একটি বিষয়টি জানিয়েছেন যে 45টি নয় 44 ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে আন্তনগর 44টি, এবং এর বাইরে যে লোকাল বা কমে যে অন্যান্য ট্রেন রয়েছে সেই সকল ট্রেন রয়েছে আরো প্রায় 20টির মতো। মাইনুল, আপনি আছেন সেখানে এবং রেল যাত্রার খোঁজ খবর রাখছেন। আপনার কাছ থেকে আমরা জানছিলাম সবশেষ খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মাইনুল মারুফের সাথে কথা হচ্ছিল। আমরা সড়ক পথের যাত্রার খবর জানবো। বিভিন্ন বাস টার্মিনালগুলো পরিদর্শন শেষে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নির্বিঘ্নে নিরাপদে ঈদ যাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর কি, যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15 দিন 20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট নির্ধারক, বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনও রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন, এবং এখানে বাক মালিক সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন, এবং তারা আমাদের ডিজায়ারটা জানেন, সরকারের ডিজায়ারটা জানেন, তারা সহযোগিতা করছেন। শ্রমিক সংগঠনের নেতারা হচ্ছে তারা সহযোগিতা করছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি,
যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। না না, এটা একেবারে ন্যায্য। আমি আপনাকে বলি, যেহেতু গাড়িটি তো মাঝপথে যাবে না, গাড়িটির ভাড়া নির্ধারণ, ফুয়েল সবই নির্ধারণ করা হয়েছে খুলনার জন্য। তার যে কস্টিং বা তার ব্যয়, খুলনা যাওয়ার ব্যয় নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করেছে। এখন যে গাড়িটি খুলনা যাবে, আপনি যদি মাঝপথে নেমে যান, নেমে যদি অর্ধেক ভাড়া দিতে চান, তাহলে ওই যে অর্ধেক ভাড়া বিবেচনা করে ভাড়া নির্ধারণটা হয়নি। যেহেতু তার রুটটা হচ্ছে গাবতলী থেকে সরাসরি খুলনা, তার ব্যয়টাও খুলনাগামী একটা গাড়ির জন্য যা থাকে, যার ফলে টিকিটেও তাকে সেই ভাড়াটা নিতে হচ্ছে। অনেক সময় অনেক যাত্রী তার যে গন্তব্য, সেখানে যাওয়ার পথে যে মাঝপথে গন্তব্য, সেখানে হয়তো অ্যাভেলেবেল টিকিট না থাকার ফলে অথবা অ্যাভেলেবেল বাস না থাকার ফলে তিনি হয়তো স্বেচ্ছায় ওই গন্তব্যে যাওয়ার জন্য ওই টিকিটটা কেটেছেন। না, আমি আগেই বলেছি 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। দর্শক, ঈদ যাত্রায় সড়ক পথের নানা দিক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নৌপথে ঈদ যাত্রার খবর জানবো এবারে। চলে যেতে চাই সদরঘাটে, সেখান থেকে সহকর্মী মেহেদি হাসান আছেন আমাদের সাথে। মেহেদি, এখন পর্যন্ত কোন কোন রুটের লঞ্চ ছেড়ে গেছে? নৌপথে ঈদ যাত্রায় কোনো ধরনের অভিযোগ পাচ্ছেন কিনা যাত্রীদের, এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষই বা কি বলছে? যাত্রীরা যারা দক্ষিণের জেলাগুলোতে যাবে তারা আসলে কিভাবে ঈদ করতে ঢাকা ছাড়ছেন আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমি এই মুহূর্তে আছি একটি লঞ্চে, কিছুক্ষণের মধ্যে হয়তো এই লঞ্চটি ছাড়বে। আপনাকে আমি যদি দেখাই, এই দেখেন, এইটা হচ্ছে লঞ্চের ডেক। এখানে প্রায় 300 থেকে 350 মানুষ এখানে আসার কথা। আপনি আমরা যদি আপনাকে একটু দেখাই, যে এখানে দেখেন এই যে এখানে অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে এখানে আছে, যে এখানে তারা অনেক আগে থেকে আসন নিয়ে এখানে তারা কেউ শপ বা কেউ চাদর বা কেউ অন্য মানে কাপড় নিয়ে তারা কিন্তু এখানে আসন নিয়ে মানে একদম বসে আছে, কেউ ঘুমিয়ে আছে, পরিবার পরিজন নিয়ে আছে। আমি যদি আপনার সাথে দুই একজনের সাথে একটু কথা বলি যে আসলে তারা এখানে কিভাবে যাচ্ছেন, তাদের কাছে কেউ বাড়তি ভাড়া নিয়েছে কিনা বা এই ধরনের বিষয়গুলো একটু যদি তাদের সাথে একটু কথা বলি। ভাই, আপনি কোথায় যাচ্ছেন ভাই? একটু ঘুরেন, একটু কোথায় যাব। আচ্ছা আচ্ছা, আপনি টিকিট কাটছেন তো? টিকিট কাটিনি এখনো, টিকিট রাত্রে কাটবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা উঠছেন, অবশ্যই আসনের একটা ভাড়া আছে। আপনারা কি ভাড়া নিয়ে কথা বলছেন? বেশি ভাড়া নিচ্ছে বা এমন কোনো কি অভিযোগ আছে? এখনো কথা হয় নাই। আমরা তো জানি আগের 500 টাকা ভাড়া, কত আবার চার্টে দেখলাম 500 কত টাকা, 600 কত 12 টাকা না কত দেখা গেল চার্টে। সঠিক তো কই এই লাইনের ভাড়া না অন্য লাইনের ভাড়া? লঞ্চ তো এটা অন্য লাইনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সম্পর্কে তো ধারণা করা যাবে না, ওনাকে জিজ্ঞাসাও করা হয় নাই। আচ্ছা, আর আপনারা যখন লাগেজ বা ব্যাগ ট্যাগ নিয়ে উঠছেন, আপনাদেরকে কোনো কুলি বা কেউ বিরক্ত বা বাড়তি ভাড়া? না, ওটা এখন করে না, আগে ছিল। আগে এক সময় উপরের থেকে ছিল, আনবার সময় ওই এরা ধরাধরি করতো, টানাটানি করতো, আইলে 10 টাকার ভাড়া 150 টাকা 500 টাকা দাও, এটা করতো। তাহলে এবার তেমন কিছু হচ্ছে না? কোনো হচ্ছে না, আগের তিনি প্রায় এটা হচ্ছে না, আরো 5 বছর আগের থেকে হইতে আছে না। আচ্ছা, ঠিক আছে। অদিতি, আপনি শুনলেন যে এখানে কিন্তু যাত্রীদের সাথে আমি ইনি ছাড়াও আরো বেশ কয়েকজন যাত্রীর সাথে আমি কথা বলেছি। তাদের আসলে অভিযোগটা এবার কম দেখা যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এবার তারা খুবই সচেতন আছে, সতর্ক অবস্থায় আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা খেয়াল রাখছে।
তারা মেহেদী হাসান, আপনার কাছ থেকে আমরা জানছিলাম নৌপথের খবর। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করছেন, আমরা তেমনটি জানছিলাম। সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন সদরঘাট থেকে আমাদের সাথে। ঈদযাত্রার ষষ্ঠ দিনেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের কোনো দীর্ঘ সারি অথবা যানজট লক্ষ্য করা যায়নি। অন্যান্য দিনের চেয়ে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেলেও থেমে নেই। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 29,000 গাড়ি পরিবহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 2,14,00,000 টাকা। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে 13 থেকে 18,000 পরিবহন চলাচল করে থাকে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য বছরের মতো এবছরও 9টি করে টোল আদায় বুথ চালু রয়েছে। দুই পারে 18টি বুথ দিয়ে যানবাহন পার হবে। 9টি বুথের মধ্যে 2টি বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সকালে যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের খবর জানবো এবারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মেহের। মেহের, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহনের চাপ কেমন? যাত্রীরা কি বলছেন? অদিতি, আপনি জানেন কাল বা পরশুদিন এ বাদেই পবিত্র ঈদুল ফিতর, অর্থাৎ এই সময় তো মানুষ একেবারে নাইট টানে বাড়ি ফিরবেই। এবং পাটুরিয়া ঘাট দিয়েও আমরা দেখছি দক্ষিণ পশ্চিমাঞ্চল একুশ জেলার যে যাত্রী আছে তারা কিন্তু বাড়ি যাচ্ছে। তবে আমরা অন্য বছরের তুলনায় এবার ঘাটে খুব একটা দুর্ভোগ দেখছি না। যাত্রী এবং যানবাহন যারা আসছে তারা কিন্তু অনায়াসে পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দুর্ভোগের কোনো চিত্র এখানে দেখিনি। তো কিছু যানবাহন আসছে, আমরা দেখছি যে সেই সব যানবাহনকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঘাটে লাগায় অপেক্ষা করতে হয়েছে। সেটি 3টি ঘাটের কারণে যখনই যেই ঘাটে ফেরি ভিড়ছে তখনই কিন্তু এই ঘাট দিয়ে এই যানবাহনগুলো উঠে যাচ্ছে। তো যাত্রীরাও বলছেন যে একটা আসলে তাদের এখন পর্যন্ত স্বস্তির ঈদ। আমরা এখানে দু একজন যাত্রীর সাথে একটু কথা বলি। আচ্ছা আপু, আপনি তো যাচ্ছেন নদীর ওপারে যাবেন, ঘাটের কি অবস্থা? কোনো দুর্ভোগ আছে? ঘাটের অবস্থা খুব ভালো, বছরকে চাইতে এবার তো শান্তশিষ্ট ভাবে সবাই পেরাচ্ছে, রাস্তাঘাট ভালো, কোনো সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ। অদিতি, শুনছিলেন আসলে যাত্রী যারা তারাও বলছেন যে তারা স্বস্তিতেই আসছেন, অর্থাৎ মহাসড়ক দিয়ে যে তারা আসছিলেন তারা সেখানে কোনো ধরনের কোনো দুর্ভোগ তারা পাননি। তো এখানে বিএডব্লিউ টিসির কর্মকর্তারাও আছেন, আমরা তাদের সাথে একটু জেনে নিই তাদের ব্যবস্থাপনার বিষয়। আচ্ছা, আমরা তো দেখলাম যে মানুষ বলছে এখনো পর্যন্ত স্বস্তির ঈদ, আপনাদের কি কি ব্যবস্থাপনাগুলি আছে, কিভাবে পার করছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে ছোট করে মিলে 17টা ফেরি আছে। নর্মালি যেখানে 8টা 9টা ফেরি চলে, কিন্তু এখন আমরা টোটাল 17টা ফেরি চালাইতেছি। আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমাদের যাত্রীবাহী গাড়িগুলি আমরা পর্যায়ক্রমে কন্টিনিউ চালাইতেছি। যদি যাত্রীবাহী শেষ হয়ে যায় তখন আমরা পণ্যবাহী ট্রাক তেমন একটা বেশি ওইগুলি আমরা পার করবো। তবে যাত্রীরা ইনশাল্লাহ এখন পর্যন্ত যাত্রীরা খুশি, আমরা তাদের সাথে কথা বলছি, তারাও সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট, তাদেরকে পার করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। অদিতি, শুনছিলেন আসলে কর্তৃপক্ষ চেষ্টা করছেন যে তাদের 17টি ফেরি এই বহরে যুক্ত আছে এবং তারা এই উপলক্ষে 17টি ফেরি দিয়েই যাত্রী এবং যানবাহনগুলি পারাপার করছেন। পাশাপাশি যে পিছনে লঞ্চ ঘাটটি আছে সেখানে আমরা দেখছি লঞ্চ ঘাটে যে যাত্রীদের চাপও বেড়েছে, তবে সেখানেও একটা স্বস্তিতে তারা পারাপার হচ্ছেন। মেহের, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আমরা ফেরির খবর। দর্শক সহকর্মী মনিরুল ইসলাম মেহের যুক্ত ছিলেন এতক্ষণ। দর্শক, এবারে জানবো মহাসড়ক পরিস্থিতি। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এর পরবর্তীতে আমরা ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড অংশের খবরও জানবো। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লার খবরে। এনামুল, মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা হাইওয়ে পুলিশ কতটা তৎপর আছে? মহাসড়কে এবার স্বস্তিতে ঈদযাত্রা। কুমিল্লার 104 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও এখন পর্যন্ত কোনো যানজটের চিত্র নেই এবং মহাসড়কে যাত্রীবাহী বাসের এবং প্রাইভেট কারের চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কুমিল্লার 104 কিলোমিটারে কোথাও কোনো যানজট নয়। হাইওয়ে পুলিশের কুইক রেসপন্স টিম সেই সাথে প্রত্যেকটি প্রায় 18টি স্পটে সিসি ক্যামেরায় তারা পরিদর্শন করছেন এবং সেই 18টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে যেখানে কুইক রেসপন্স টিম কাজ করছে। তবে মহাসড়ক থেকে আঞ্চলিক যে সড়কগুলো আছে, যেমন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, লাকসাম সড়ক, সেখানে ইউটার্নে কিছুটা ধীরগতি রয়েছে, তবে সেখানে পুলিশ কাজ করছে এবং শহর থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম এবং ঢাকাগ্রামে যাত্রীর সংখ্যা কম থাকলেও এবং ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সে যাত্রীবাহী বাসের সংখ্যাও কিন্তু বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে এইবারের ঈদযাত্রা একটি স্বস্তিদায়ক আনন্দদায়ক ঈদযাত্রা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে জেলা পুলিশ এবং মহাসড়কে হাইওয়ে পুলিশের সমন্বয়ে যে কাজগুলো চলছে
তার কারণে আপনি দেখছেন যে মহাসড়কের প্রাইভেট কার এবং যাত্রীবাহী বাসের সংখ্যাও বেশি, সেই সাথে পণ্যবাহী যানবাহন থাকলেও সংখ্যায় কিন্তু কম। তবে এখন পর্যন্ত কুমিল্লার যে 104 কিলোমিটার সড়ক রয়েছে সেখানে হাইওয়ে পুলিশের তৎপরতা এবং জেলা পুলিশের তৎপরতা, সেই সাথে বাস মালিক সমিতির প্রত্যেকটি বাস স্টপে সেখানে মাইক যোগে সংযোগ যোগে মহাসড়কের চলাচল শৃঙ্খলার জন্য কিন্তু তারা কাজ করছেন। তো আমরা এখন পর্যন্ত বলতে পারি একটি স্বস্তিদায়ক ঈদযাত্রায় কিন্তু ঘরমুখী মানুষগুলো বাড়ি ফিরছেন এবং সেই জন্যে যাত্রীবাহী যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা এবং সেই যে শৃঙ্খলা, সড়কের যে শৃঙ্খলা যদি এখন পর্যন্ত যে শৃঙ্খলায় আছে সেই শৃঙ্খলা যদি থাকে তাহলে বলা চলে যে ঈদের আগ দিন পর্যন্ত মহাসড়কের নির্বিঘ্নে স্বস্তিতে মানুষ। এনামুল, আপনার কাছ থেকে আমরা কুমিল্লা অংশের খবরাখবর জানছিলাম। এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশ থেকে ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতির খবর নিয়ে আমাদের আরেক সহকর্মী হাবিবুর রহমান আছেন, চলে যাচ্ছি তার কাছে। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ভূমিকা কেমন দেখছেন, যানবাহনের চাপ আজকে কেমন, জেনে নেব আপনার কাছ থেকে। অদিতি, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এখান থেকে মূলত বাণিজ্য নগরী চট্টগ্রাম এবং সিলেটের যে মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এবং সাইনবোর্ড, এই জায়গায় আমরা সকাল থেকে দেখতে পেয়েছি জেলা পুলিশ থেকে শুরু করে র্যাব 11 মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তারা এখন পর্যন্ত এই কাজ মেঘনা ঘাট পর্যন্ত যে 21 কিলোমিটার রাস্তা আছে নারায়ণগঞ্জের এই পয়েন্ট থেকে এখন পর্যন্ত যানজট লাগেনি এবং সুশৃঙ্খল ভাবে যানবাহন চলাচল করছে বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আপনার হাইওয়ে পুলিশের পাশাপাশি র্যাব 11 সিউ নিজেই মাঠে এসে তদারকি করছেন কার্যক্রম। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মোবাইল কোর্টও কাজ করছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত সিলেটের যদিও রাস্তার উন্নয়নের কাজ চলছে, যার কারণে এখানে একটু শঙ্কা রয়েছে যে যানজট লাগার, তবে প্রশাসনিক কার্যক্রম তৎপর থাকা প্রশাসনিক লোকজন এবং র্যাব এবং হাইওয়ে পুলিশ তৎপর থাকার কারণে এই জায়গাটা অনেকটা এখন পর্যন্ত যানজট মুক্ত রয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে। তবে এই যাত্রায় মানুষ এখন পর্যন্ত স্বস্তিতে বাড়ি ফিরছে। তো অদিতি, আরেকটা বিষয় হচ্ছে যে কিছুক্ষণ হয়তো আজকে বিকাল থেকে নারায়ণগঞ্জের গার্মেন্টস গুলো ছুটি হওয়ার পর থেকে যে অতিরিক্ত প্রায় নারায়ণগঞ্জে 20 থেকে 25 লক্ষ মানুষ আছে যারা এখনো গার্মেন্টস কাজের সাথে জড়িত, তারা হয়তো বাড়ি ফিরবেন। সেক্ষেত্রে যানবাহনের উপরে একটি চাপ সৃষ্টি হতে পারে বলে আমরা সূত্রে জানতে পেরেছি। সেক্ষেত্রে পুলিশ এবং র্যাব এবং প্রশাসনিক যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এখন পর্যন্ত সতর্ক রয়েছেন যাতে করে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে। আর এখন পর্যন্ত বাড়তি ভাড়ার কোনো খবর আমরা পাইনি। লঞ্চঘাট এবং বাসে এসে আমরা স্বাভাবিক বাসের ভাড়ার কথাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। অদিতি, এই ছিল এখন পর্যন্ত নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশ থেকে আমার কাছে। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানিয়ে দিচ্ছিলেন মহাসড়কের খবর। সহকর্মী এনামুল হক এবং হাবিবুর রহমানের সাথে কথা হচ্ছিল। ছিনতাইকারীদের উৎপাতে অতিষ্ঠ ময়মনসিংহ সহ নগরবাসী। ঈদ শপিং ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। মাঝে মধ্যেই হাতে নাতে ধরা পড়ে গণপিটুনির ঘটনাও ঘটছে, তবু ছিনতাই বন্ধ হচ্ছে না। নগরবাসী বলছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সম্প্রতি ময়মনসিংহ নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সিকে ঘোষ রোডে প্রেস ক্লাবের সামনে গণপিটুনি দেওয়া হয় 2 ছিনতাইকারীকে। এক নারীর ব্যাগ সহ মোবাইল ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরা পড়ে তারা। কিছুদিন আগে একই এলাকায় আরেকটি গণপিটুনির ঘটনা ঘটে। ওর কি সাহস কম মনে করেন, ও আমার চেন খুলে ফোন নিয়ে গেছে, আমার হাত থেকে নিয়ে গেছে। আগে তো রাত্রে হইতো, এখন দিনে বেলা চিন্তা চলছে আর কি। প্রতিদিন কোনো না কোনো মানে কাস্টমারে হচ্ছে ব্যাগ থেকে চিন্তাই হয়েছে, নাহলে ব্যাগ কাইটা নিয়ে গেছে, মানে প্রতিদিনই আমরা দেখতেছি এরকম। এই একা থাকলে যখন সময় এই ছুরি দৌড়িয়া বা কিছু দৌড়া তখন আমাদের কাছে সব কিছু নেওয়া যায়। আগে একটা দুইটা ছিল, এখন দেখা যায় সকালে বিকালে প্রতিনিয়ত এরা আনাগোনা করতেছে। নগরীর সিকে ঘোষ রোড, পাটগুদাম ব্রিজ ও জেলা স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। এখানে তাকে কিছু নিশাখোর পোলাপান, ওরাই বেশিরভাগ মহিলার পাঁচ ব্যাগের থেকে টাকা টোকা নেওয়া যায়, মোবাইল টোবাইল নেওয়া যায়। তারা মূলত ছিনতাইটা করে যখন তাদের কাছে মাদকের টাকা না থাকে। প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি, আপনারা অতি সত্বর অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিন। প্রশাসনের তৎপরতার মধ্যে দিয়ে এটা দূর হতে পারে। বেশিরভাগ মানুষ কাজ কাম শেষ করে রাত্রেবেলায় বাজার করতে বাইর হয়, তো সেই সময় যদি চুরি ছিনতাই হয়
তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? নিরাপত্তা তো নাই বললেই চলে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নির্বিঘ্নে যাতায়াতের জন্য আমাদের ব্যবস্থাপনা শুরু হয়েছে। আর আপনার যেটা এখন হেডাক ছিনতাই, এটা ইনশাল্লাহ সীমিত সময়ের মধ্যে আমরা কন্ট্রোলে নিয়ে আসবো। গ্রেপ্তার অভিযান আমরা শুরু করে দিয়েছি। গত 1 মাসে ময়মনসিংহ নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 31 জন ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিন্টু হাজং, ৭১। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম। সোমবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির 3তলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বাহিনী প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙাড়ি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। জানা গেছে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় 2 কয়েল তামার তার কেটে নিয়ে যায়। ধর্মকে কেন্দ্র করে পুরো পৃথিবী জুড়ে যখন হিংসা আর হানাহানির খবর, সেখানে ব্যতিক্রম দৃষ্টান্ত তৈরি করেছে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। পুরো রমজান মাসে সুবিধা বঞ্চিত মানুষের হাতে বিনামূল্যে ইফতার তুলে দিচ্ছে বিহারের বৌদ্ধ ভিক্ষুরা। এ যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য চিত্র। ব্যতিক্রমী এই ইফতার আয়োজনের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান। ইটকাঠের ব্যস্ত এই শহরে, যেখানে প্রতিদিনই জীবিকার সন্ধানে মানুষের ছুটে চলা, সেখানে নিঃশব্দে মানবতার গান গেয়ে বেড়াচ্ছে সবুজ বাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। বিনামূল্যে ইফতারের খোঁজে এই মহাবিহারে রোজাদারেরা আসতে শুরু করেন বিকাল 4টার পর। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত মুখ আর অনিশ্চিত জীবনের মানুষগুলোর দেখা মিলবে বিকেল হলে। কেউ বা নতুন, কেউ বহু বছরের পুরনো, কিন্তু নিয়ম সবারই জানা। ইফতারের আগে পুরো বিহার জুড়ে যেন বিরাজ করে শান্তিময় পরিবেশ। বিভিন্ন জায়গায় যারা আছেন, রাস্তাঘাটে পড়ে থাকেন, যারা ভ্যান চলায়, রিক্সা চলায়, অথবা বিভিন্ন অর্থের অভাবে তারা এগুলা ব্যবহার করতে পারে না বা খেতে পারে না, তাদেরকে একটু সহযোগিতা করা। এই বৌদ্ধবিহারে ইফতার করতে হলে আগে সংগ্রহ করতে হয় কার্ড, তারপর শুরু হয় সারিবদ্ধভাবে অপেক্ষা। এই যে একটা ছোট প্যাকেট, এটা কিন্তু একটা শুধু প্যাকেট না, এটা একটা বিশ্বাস যে আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সঙ্গে একই সাথে এই রমজান মাসটা সেলিব্রেট করছি এবং তারপর আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করব। এই যে 30 দিনের জার্নিটা, এটার মধ্যে তাদের সাথে আমরাও আছি। ইফতারের ঠিক 40 মিনিট আগে রোজাদারদের হাতে তুলে দেয়া শুরু হয় ইফতার। নারী ও পুরুষেরা পৃথক সিরিয়ালে গ্রহণ করেন খাবার। নেই কোনো হল্লাহাটি কিংবা কারাকারি। এমন কার্যক্রম শান্তির বার্তা ছড়িয়ে ফুটিয়ে তোলে মানবতার চিত্র। ধর্মের ভিন্নতা এখানে কোনো বিভেদ তৈরি করেনি, বরং মানুষে মানুষে তৈরি করেছে সহমর্মিতার সেতু। ধর্মের মূল বাণী মেনে চললে যে শান্তির প্রতিষ্ঠা সম্ভব, এই চিত্র বারবারই তা প্রমাণ করে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।